টাস্ক ডিটেলস ফর্ম। এটা কি টাস্ক ডিটেলস ফর্ম, এটা হচ্ছে আমার ওয়ার্কিং এরিয়া যেখানে আমি কাজ করব, আর এটা হচ্ছে আমার গ্যান্ট চার্ট ভিউ বা অন্য কোনো ভিউ যেটা আমি দেখতে চাই। তাহলে আমি টোটাল কয়টা পাচ্ছি, আলাদা আলাদা করে 3টা এরিয়া পাচ্ছি, যেটা হুবহু মিলে যাচ্ছে আমার মাইক্রোসফট প্রজেক্টের সাথে। কিন্তু এইখানে আচ্ছা, এখানে আমরা শুরু কাজ করার আগে কিছু জিনিস আমাদের একটু ক্লিয়ার করে নিতে হবে, যে কিছু জিনিস একটু ক্লিয়ার করে নিতে হবে, মানে এটাকে একটা সেটআপের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমরা শুরু করবো একদম রাইট সাইড থেকে। রাইট সাইডে আছে আমার অ্যাডমিন থেকে যাবো অ্যাডমিন প্রিফারেন্সে। ওকে, অ্যাডমিন প্রিফারেন্সে জেনারেলে যাব। আপনার এই প্রজেক্টে আপনি কি সানডে দিয়ে সপ্তাহ শুরু করবেন না স্যাটারডে দিয়ে শুরু করবেন, ইটস আপ টু ইউ। তা আমি আমার মতো জায়গায় আমি সানডে রাখলাম। ওকে, আর ডিফল্ট ডিউরেশন যেটা, যে ইন এ উইকস এর আগে 5 দিন হবে না 7 দিন হবে, এটা ঠিক রাখবেন। অর্থাৎ আমি এখান থেকে দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে আমি সপ্তাহে কোন দিন কাজ শুরু করবো এবং সপ্তাহে কয়দিন কাজ চলবে। মানে এই অ্যাডমিন প্রিফারেন্সের ভিতরে আমার মেইনলি কাজ আছে 3টা। এর মধ্যে এই জেনারেলি একটা কাজ আমি শেষ করলাম, তারপর এই যে ডাটা লিমিট, নট নেসেসারি আইডি লিমিট লাগবে না, টাইম পিরিয়ডের জায়গায় আবার একটা আমার কাজ আছে, সেটা কি, যদি আমি কিনা একটু যদি আমি কিনা এখানে এখানে যদি আমি 7 দিন ঘোষণা করতাম, কয়দিন, 7 দিন। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতাম, এখানে লিখে দিতাম 8 7 8 56 240 3620। ওকে, ওই অনুযায়ী আমি এটা লিখতাম। বুঝে তো কিছু কথা, কারণ ওই অনুযায়ী আমার এখানে আনভ্যালুর এস্টিমেশনটা বা হিসাবটা করবে। আর এইখানে আনভ্যালু যেটা বলা আছে, আমরা এখানে তো মানে আপনি কোন ফর্মুলাটা ইউজ করবেন, এই যে যেমন এই যে সিপিআই, হ্যাঁ, তারপরে সিপিআই ইনটু শিডিউল পারফরমেন্স মানে এসপিআই। হ্যাঁ, এইখানে এই জিনিসগুলো আরো অনেক বেশি ডিটেলিং এ বলা আছে, যে আপনি কোন ফর্মুলাটা ইউজ করতে চান। এখন আপনি বলতে পারেন ভাই এখানে এতগুলা ফর্মুলা বা এইসবের আসলে কারণটা কি। কারণটা হচ্ছে আমি এর আগে আপনাদের সাথে কিন্তু কিন্তু আপনাদের সাথে আমি এই সরি, হ্যাঁ, এইটা শেয়ার করছি, মনে আছে আপনাদের কারো? জি ভাইয়া। জি। এইখানে তাহলে ইএসসি বাইর করার জন্য 4টা আলাদা আলাদা ফর্মুলা ছিল, এর মধ্যে আবার ছিল বটম আপ পিটিসি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে যেমন দেখেন সিপিআই এসপিআই দুইটাকে কনসিডারেশনের ভিতরে আছে, আর আমি এটা কেন হলুদ মার্ক করে দিছিলাম, তার কারণ শুধু এইটা মাইক্রোসফট প্রজেক্টের জন্য আমি ইএসসি বের করে ও শুধু এই জিনিসটাকে ক্যালকুলেট করে, আমি কিন্তু চাইলেও বটম আপ পিটিসি বা এইটা আমি এরকম কোনো সূত্র চুজ করে দিতে পারবো না। কিন্তু এইখানে একটা সুবিধা হচ্ছে, সাপোজ আমি সিপিআই এবং এসপিআই দুটোকে কনসিডার করে কাজ করব, অথবা ব্যাক ডিভাইড বাই সিপিআই এটা দিয়ে কাজ করব। হ্যাঁ ঠিক আছে, এটা সম্ভব। আপনি যেটা ধরে কাজ করতে চান, ওকে, আপনি সেই অনুযায়ী আপনি ধরতে পারেন যে আমি এই ফর্মুলাটা ইউজ করব। এটা গেল। আর আরেকটা যেটা, আপনি যদি মনে করেন যে না আমার আমি ধরে নিচ্ছি এইখানে আমি ধরে নিচ্ছি এই প্রজেক্টে আমি 15% প্রফিট হবে। কত পার্সেন্ট? 15%। এবং মনে করি এটা আমি অ্যাকচুয়াল কস্টের ভিতর আনতে যাচ্ছি, যে পরিমাণ পারফরমেন্স সেটার সাথে কম্পেয়ার করতে যাচ্ছি, যে আমার এই 100 কোটি টাকার কাজের ভিতর 85 কোটি টাকার ভিতর 85 কোটি টাকার ভিতর আমার এই কাজ শেষ হয়ে যাবে। তখন সেক্ষেত্রে আমরা পিএফ এর জায়গায় 0.88 এর জায়গায় 0.85 দিয়ে এই কাজটা করতে পারি। ওকে, আচ্ছা, এখানে একটা গেছে ইটিসি এস্টিমেট টু কমপ্লিট। আর 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 আচ্ছা, এইখানে টেকনিক ফর কম্পিউটিং পারফরমেন্স পার্সেন্টেজ যেটা, এইখানে
একটা হচ্ছে যে 50% কমপ্লিট। ওকে, 50% মানে হচ্ছে এইখানে যেমন আমি দেখছি 0%, 25%, 50%, 75%, 100%। ওকে, এইটা ধরে ধরে একটা স্লট ধরে ধরে, হ্যাঁ, যে যখন 60% কাজ হবে, যখন 60% কাজ হবে ও তখনও কনসিডার করবে 50% কাজ হচ্ছে। যখন 74% কাজ হবে তখন পর্যন্ত কনসিডার করবে 50% কাজ। যখন 75% হয়ে যাবে তখন থেকে আবার 75% ক্যালকুলেট করা শুরু করবে। তো এটা হচ্ছে 50-50, মানে হচ্ছে কাজ যতক্ষণ পর্যন্ত 50%কে ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত 0% ধরবে। 50%কে ক্রস করার পর থেকে যদি 99% হতো তখন 50% ধরবে, আর যখন এটা 100% হয়ে যাবে তখন ও ধরে নেবে 100% হয়ে গেছে। তাহলে এটাকে 50-50 ক্যালকুলেশন। এটা যদি 50-50 ক্যালকুলেশন হয়ে থাকে তাহলে এটাকে 0/100% ক্যালকুলেশন। এটাকে সেটা হচ্ছে কাজ হয়েছে কাজ হয়নি। শীতকাল 200টা ড্রাইভ করার কথা 190টা হয়েছে, ও ভাই কাজ হয়নি। ওকে, আচ্ছা, এর বাইরে আমরা এটা ইউজ করবো অ্যাক্টিভিটি পার্সেন্টেজ কমপ্লিট। আমরা ইউজ করবো অ্যাক্টিভিটি পার্সেন্ট কমপ্লিট, এটাই থাকে। আর আর দরকার নেই রিপোর্ট। রিপোর্টের এখানে যেগুলো আছে, এইগুলো আমরা যখন প্রিন্টিং এ যাব তখন যে আমরা এটা চেঞ্জ করে নিব। হ্যাঁ, তার আগ পর্যন্ত আমার এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখানে অপশন, এখানেও খুব বেশি একটা আমার লাগবে না, তবে WPS লেভেল যেটা আছে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যদি আমি দেখি যে আমার 48 মান্থের প্রজেক্ট, 36 মান্থের প্রজেক্ট, তবে সেই ক্ষেত্রে ইটস প্রিফারেবল যে আমি এখানে মান্থ করে দেবো, রিসোর্স এলিমেন্ট এটাও আমি মান্থ করে দেবো। আর যদি দেখি যে না আমার 12 মান্থের প্রজেক্ট, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার উইক থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি আসি রেড টাইপ। রেড টাইপ যা আছে থাকলো। ইন্ডাস্ট্রি যেটা, অবশ্যই অবশ্যই আপনার একটা ইন্ডাস্ট্রি চুজ করে থাকতে হবে, কারণ যদি আপনার এখানে ইন্ডাস্ট্রি চুজ করা না থাকে, যদি ইন্ডাস্ট্রি চুজ করা না থাকে, এপিগ্রাম, ফর্মুলা, ইন্ট্রোডাকশন, হুম আমি যখন P6 ওপেন করছি তখন আপনার খেয়াল করছেন কিনা যে এরকম একটা অপশন, একটা নোটিফিকেশন আসে বা একটা ওয়ার্নিং আসে, সেটা কি দা, আমি এখানে এখনো চুজ করিনি যে আমার ইন্ডাস্ট্রি কোনটা। ওকে, জি ভাই, এটা শুনতে পাইনি? তো যাক, এই অপশনটা কখনো ওই আসবে ওই না। লেখাটা কিছুক্ষণ আগে আসছিল আর কি। হ্যাঁ, এটা এখন থেকে আর আসবে না। আপনি এখান থেকে ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন এটা শুধু চুজ করবেন। না, আপনি বলতে পারেন ভাই আপনি তো আমাদের বলতেছেন চুজ করে দেওয়ার জন্য, আপনি নিজে তো এটা ইয়ে করেন না। আপনি নিজে তো এটা এখনো চুজ করেন না। আমি এই কারণে চুজ করিনি, কারণ এটা যদি আমি একবার সিলেক্ট করে দিই তাহলে এরপর থেকে যখন আমি ওপেন করব তখন আর এই মানে ওয়ার্নিং বারটা আসবে না। আর এই যে বারটা যদি না আসে তাহলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে, বুঝতে পারছি কথা? জি জি জি। এটা গেল। তারপর হচ্ছে এক্সেপশনাল সাইট লিস্ট, এটারও কোনো প্রয়োজন নাই। এই গেল হচ্ছে না, আমার, এটা আমার আসছিল আর আমি মনে করছি কি আমার হয়তো বা ইনস্টলে কোনো প্রবলেম হয়েছে না কিনা। না না না, এজন্য। নাথিং। তো আমি এখানে অ্যাডমিন প্রিফারেন্স দিলাম, তারপর আসবে অ্যাডমিন ক্যাটাগরি। অ্যাডমিন ক্যাটাগরিতে বেসলাইন টাইপ ওকে, এক্সপেন্স ক্যাটাগরি। আচ্ছা, এক্সপেন্স ক্যাটাগরিতে আপনারা চাইলে খেলতে পারেন, খেলার এখানে একটা স্কোপ আছে। আহ, এটা আমরা পরে আলোচনা করি, আপনারা নোট রাখেন, পরে আমরা জিজ্ঞেস করে এটা নিয়ে আমরা একদিন মানে আর একটু ডিপে যাই, তারপর আমরা আলোচনা করবো। আর WBS ক্যাটাগরি যেটা আমরা ওই যে PMPর জন্য যে বলছিলাম 49%, অর্থাৎ হচ্ছে 5টা ফেজ আছে, 10টা নলেজ এরিয়া আছে, আর টোটাল প্রসেস আছে 49টা। এখন ওই 5টা ফেজ গেটই দেখেন এখানে বলা আছে, ইনিশিয়েটিভ, প্ল্যানিং, কন্ট্রোল, এর বাইরে যদি আপনার কোনটা অ্যাড করতে হচ্ছে আপনি এখানে চাইলে অ্যাড করে নিতে পারেন। ওকে, আর ডকুমেন্ট ক্যাটাগরিজ লাগবে না। ডকুমেন্ট ক্যাটাগরিজ গুলো আমরা আসলে এখানে অ্যাডভান্টেজটা না নিতে পারি না পুরোপুরি। অ্যাডভান্টেজটা মানে আমি অন্তত নিতে পারিনি। অ্যাডভান্টেজ তখনই নেওয়া সম্ভব যদি এইটা ওরাকলের আরেকটা প্রোডাক্ট আছে অ্যাকোনেক্স, এটার সাথে যদি অ্যাড থাকে তাহলে এত স্মুথলি কাজ করা যায়। তখন আপনার আহ, উম, প্রতিটা অ্যাক্টিভিটিসের সাথে, হুম, প্রতিটা অ্যাক্টিভিটিসের নামের সাথে ওখানে ডকুমেন্টেশনে আপনি মেথড স্টেটমেন্টটা সাবমিট করে রাখতে পারবেন।
বুঝতে পারছি কথা? তাহলে আপনি তখন বুঝতে পারবেন যে আমার কি পরিমাণ কাজ আছে, কি পরিমাণ কাজ যে সামনে মেথড অফ এস্টিমেট বা চেক লিস্ট আমার সাবমিট করা লাগবে, এগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। বাট আনফর্চুনেটলি আমি যেখানে কাজ করছি P6 নিয়ে, ওইখানে আমাদের এই অ্যাডভান্টেজটা ছিল না। বাট অ্যাকোনিক্স অনেক জায়গায় ইউজ করে, এমন না যে অ্যাকোনিক্স ইউজ করে না, যেমন এয়ারপোর্টও অ্যাকোনিক্স ইউজ করে, এমআরটিতে অ্যাকোনিক্স ইউজ করে, বাট আমি জানি না তারা এটা কতটুকু ফ্যাসিলিটিস নিতে পারছে। আর রিস্ক ক্যাটাগরি যেটা আছে, ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে আপনাদের 6 ক্লাস যেটা আছে, মানে এটা শেষ হওয়ার পরে, মানে ফুললি কমপ্লিটেড হয়ে যাওয়ার পরে আমরা এটা নিয়ে একটা ক্লাস করতে পারি। নোটবুক টপিক ওকে, এটা যা আছে থাক। আর সবচেয়ে বেশি এখানে কাজ করতে হবে এই ইউনিট মেজারমেন্টটা নিয়ে। আপনাদের এখানে দেখেন আমার এখানে অনেক ধরনের ইউনিট মেজারমেন্ট বলা আছে, আপনাদের ওখানে ডেফিনেটলি আপনারা কিছু এই ইউনিট মেজারমেন্ট অ্যাড করে নেন। তো আমি এখানে তো এক্সাক্ট আসলে বলতে পারছি না আপনাদের ওখানে কি কি নাই, কিন্তু কি কি লাগবে সেটা বলে দিতে পারি। রিভারের জন্য আমার টন লাগবে, তারপর হচ্ছে কংক্রিটের জন্য কিউবিক মিটার লাগবে। কিউবিক মিটারটা যে আমরা এইভাবে বুঝাই আর কি, এভাবে ইজি হয় আর কি, বা আপনি আপনার মতো বুঝাতে পারেন। আর একটা যেটা লাগে এলএসটা লাগে, লামসাম এটা সবসময় লাগে। নস বা ইয়ে এগুলো তো নর্মালি থাকে, তারপরে যদি না থাকে তাহলে আপনারা ওটা অ্যাড করে নিতে পারেন। এই তো গেল অ্যাডমিন থেকে আমাদের। পরপর আমরা দুটো জিনিস দেখলাম, এবার 3 নম্বর জিনিস যেটা একটু পরে আমাদেরকে লাগবে সেটা আমরা দেখব। আপনারা যেটা করেন, আপনাদের এখানে এই বিডিটিটা কারোর দেখেন নাই, তো এই জন্য আমরা কি করবো, এখানে অ্যাডে যাব, বিডিটি আপাতত ডিলিট করে দিচ্ছি, নিউ কারেন্সি ডিলিট করে দিচ্ছি। আমি আপনাদের সামনে একটা অ্যাড দিচ্ছি, অ্যাড। আচ্ছা, অ্যাডে এখানে কি দিলাম, কারেন্সি আইডি হচ্ছে বিডিটি। আচ্ছা, তারপরে কারেন্সি নেম হচ্ছে টাকা, আর এখানে সিম্বলের জায়গায় দিয়ে দিলাম টিকেট। আর ইউনিট কনভার্সেশন রেটটা করা যায়, এটা মনে করেন জাপানিজ প্রজেক্ট হলে বা জাপানিজ কন্ট্রাক্ট হলে ইয়েন থাকে, ইউরোপের কন্ট্রাক্ট হলে ইউরো থাকে। আপনি এখানে যে কনভার্সেশনের যে রেটটা আছে, এইটা আপনি না বসানোই ভালো। তার কারণ হচ্ছে, হ্যাঁ বসাইলে আপনি তো বসাইতেই পারেন, এটা তো কেউ মানা করতেছে না, সরকার তরফ থেকে কোনো জেল জরিমানা হবে না। কিন্তু সমস্যা হচ্ছে এটা তো প্রতি মাসে চেঞ্জ হবে কনভার্সেশন রেটটা, হ্যাঁ, কোনো মাসে আপ হবে, কোনো মাসে ডাউন হবে, এবং ওই অনুযায়ী আপনার পেমেন্টটা করা লাগবে। তো এই জন্য বেটার যে আপনি এখানে কনভার্সেশন রেট, মানে ওই যে যদি ডলার হয় তাহলে এটা 102 বসাবো না এখানে, এখন বর্তমান যে ইয়াটা ইয়েস ইয়েস ইয়েস, কনভার্সন রেট। 100। তো আপনি এখানে চাইলে বসাইতে পারেন, যদি আপনার ওইভাবে ইয়ে থাকে যে এটা আমাদের কোনো কোনো ধরনের কি বলবো প্রাইস অ্যাডজাস্টমেন্টের কোনো বিষয় এখানে নাই,